ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের আমাদের ভিডিওটা বা আজকের আমাদের আলোচনার বিষয় একাদশ শ্রেণী বাংলা সাজেশন সম্পর্কে। সামনে একাদশ শ্রেণীর পরীক্ষা, প্রত্যেকে চিন্তার মধ্যে রয়েছে যে এই অল্প একে তো শর্ট সময় পাওয়া গিয়েছে, প্রচন্ড শর্ট সময়, এতগুলো টপিক রয়েছে, কোন টপিকগুলো পড়ে গেলে ঠিকঠাক হবে। আমি সকলকে বলবো বিশাল পরিমাণে সাজেশনকে ফলো করে না করে আমরা আগে কতগুলো টপিক যদি ভাগ করে নিই। যেমন গল্পের মধ্যে আছে ছুটি তেলেনাপোতা, গল্পের মধ্যে আছে ছুটি তেলেনাপোতা আবিষ্কার, কবিতার মধ্যে আছে নুন ভাব সম্মিলন সহ তোমার লালন শাহ ফকিরের গান আছে। আর নাটকের মধ্যে আছে আগুন, পঞ্চতন্ত্রের মধ্যে আছে বই কেনা, আজব শহর কলকাতা, আড্ডা এবং 25শে বৈশাখ। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে প্রচুর টপিক। গদ্য সাহিত্যের ইতিহাস, প্রবন্ধ সাহিত্যের ইতিহাস, কাব্য সাহিত্য, কাব্য কবিতা, নাট্য সাহিত্যের মধ্যে আবার প্রহসন আছে, যাত্রা রয়েছে, তারপরে তোমার সাময়িক পত্র রয়েছে, আরো রয়েছে কি ওর মধ্যে লোক সাহিত্য মানে লৌকিক সাহিত্য যেটাকে বলি আমরা রয়েছে, তারা রয়েছে। এই যে বিশাল একটা ভাস্ট সিলেবাস, এই সিলেবাসটাকে একটা ছোট করে নিই আমরা আগে। যেমন আমাদের গল্পতে 5 নাম্বারের জন্য লিখতে হবে, দুটো প্রশ্ন দেবে মিনিমাম দেওয়া উচিত। কবিতা থেকে একটা লিখতে হবে। কবিতা কটা আছে আমার কাছে? 3, আমি দুটো বেছে নিলাম, নুন ভাব সম্মিলন। নাটক থেকে একটাই আছে আগুন, একটাকেই নিলাম। পঞ্চতন্ত্র থেকে 4খানা আছে, পঞ্চতন্ত্র থেকে বই কেনা আছে, আজব শহর কলকাতা আছে, আড্ডা আছে, 25শে বৈশাখ আছে, আমি দুটোকে বেছি, বই কেনা আর আজব শহর কলকাতা। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে আমাদের রয়েছে কাব্য সাহিত্যের ইতিহাস মানে কাব্য কবিতার ইতিহাস রয়েছে। আর রয়েছে আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো বাংলা সাময়িক পত্রের উদ্ভব বিকাশ, বাংলা গদ্য প্রবন্ধ, নাট্য সাহিত্যের ইতিহাসের মধ্যে প্রহসন, যাত্রা, লৌকিক সাহিত্যের মধ্যে ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা, এগুলো রয়েছে। আর রয়েছে আরেকটা টপিক রয়েছে। আমি এই অংশটা থেকে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস অংশ থেকে, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে আমি বাংলা সাময়িক পত্র আর লৌকিক সাহিত্য এই দুটোকে বাদ, তুমি একটাকেও বাঁচতে পারো, একটাকে বাঁচলেও পেয়ে যাবে কমন, একটা লৌকিক সাহিত্য বাজলেও কমন পেয়ে যাবে। প্রবন্ধ রচনা থেকে আমি বলে দিচ্ছি কয়েকটা প্রবন্ধ, দেখে যাও। এর মধ্যে ছুটি বাঁচলাম, কবিতার মধ্যে নুন ভাব সম্মিলন বাঁচলাম, নাটকের মধ্যে আগুন একটাই আছে টপিক, পঞ্চতন্ত্রের 4টের মধ্যে আমি দুটো বেছেছি। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস অনেক ভাস্ট, বাংলা সাময়িক পত্র, লৌকিক সাহিত্য বেছে নাও। প্রবন্ধ রচনা মধ্যে থেকে আমি কয়েকটা বলে দিচ্ছি, সেগুলো মূল বিষয়ে আলোচনায় আসা যাক। ছুটি গল্প থেকে আমরা কোন প্রশ্নগুলো করি? চরিত্রধর্মী প্রশ্ন করো, যে কোনো মানে বিশেষ করে গল্প ছুটি থেকে, নাটক আগুন থেকে চরিত্রধর্মী প্রশ্ন করো। চরিত্রধর্মী যেমন বলেছি ছুটি থেকে, ছুটি ছোট গল্প অনুসরণে ফটিক চরিত্র। মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। বিশেষত 13-14 বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই। ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল, এক বাও মেলে না, দো বাও মেলে না। ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায়। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। মামি স্নেহহীন চক্ষে, পরের প্রশ্ন, মামির স্নেহহীন চক্ষে যে দুর্গহের মতো প্রতিভাত হইতেছে, এইটা ফটিকের সবচেয়ে বাজিত। এই লাইনটা ভালো করে দেখো। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। মামা আমার ছুটি হয়েছে কি? ছুটি গল্পের নামকরণের সার্থকতা। ছুটি গল্প ছোট গল্প হিসাবে কতখানি সার্থক, বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। মা আমাকে মারিস নে, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। খুব আমার তো মনে হয় এই প্রশ্নটা সকলের দেওয়া উচিত, যে ছুটি গল্পে ফটিকের মায়ের চরিত্রটি জৈবিক মাতৃত্ব এবং রহস্যময় নারী মনের জীবন্ত প্রকাশ। মানে ফটিকের মায়ের মামা চরিত্র, যেহেতু আমরা শুধু ছুটিটা করছি তাই একটু প্রশ্ন সংখ্যা বেশি করে তৈরি করে রাখবো। আর একটা প্রশ্ন সবাই দেখতে পারো এখান থেকে, স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না, কার সম্পর্কে বলা হয়েছে? তার চরিত্র। এরকম লাইন তুলে দিতে পারে, দিয়ে বলতে কার সম্পর্কে? তার চরিত্র। তাহলে ফটিক সম্পর্কে বলা হয়েছে, তাহলে আমরা কি লিখবো? ফটিক চরিত্র লিখবো। নেক্সট, ছুটির পরে আমরা চলে যাব, যদি কেউ তেলেনাপোতা আবিষ্কার করো, তাহলে আমি এখানে তেলেনাপোতা আবিষ্কার রাখিনি আমার অংশে, মানে যদি কেউ করো তার জন্য আমি দুটো প্রশ্ন বলছি। দুটো প্রশ্ন তেলেনাপোতা যাওয়ার কারণ, একে লেখক আবিষ্কার বলেছেন কেন? এই প্রশ্নটা সবাই একটু দেখে যেও। দেবেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প, এই প্রশ্নটা দেখো। আরো একটা দুটো বলে দিচ্ছি। যামিনী চরিত্র, যামিনী যেন সমকালীন ক্ষয়িষ্ণু সমাজের দোতক, একই কোশ্চেন, মানে উত্তরটা একই লিখতে হবে, প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে। কিংবা একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। তেলেনাপোতা আবিষ্কার গল্প অনুসারে গল্প কথকের চরিত্র। বসে আছেন কেন? টান দিন। কে কখন এই কথা বলেছে? মনে আছে কে বলেছে? যামিনী।
যামিনী বলেছিল কতককে দিয়ে বলতে পারে যে বলেছে তার চরিত্র, মানে সেই যামিনীর চরিত্র এই দিকটা। তেলেতে পোতা আবিষ্কার গল্পটি আত্মজাগরণের গল্প না নাগরিক জীবনের হতাশা ও আশাভঙ্গের গল্প? এই প্রশ্নটা দেখে যেতে পারো। আরো বহু ভালো প্রশ্ন আছে, কিন্তু আমি তেলেতে পোতা আবিষ্কার অত গুরুত্ব দিইনি। আমি ছুটিকে গুরুত্ব দিচ্ছি, তাই ছুটির প্রশ্ন সংখ্যা বেশি বলে গেলাম। সকলে একটু পুরোটা ভালো করে দেখো আর খাতা পেন নিয়ে একটুখানি লিখে নি। এবার আসি কবিতাতে। দেখো কবিতাতে আমি দুটো বেঁচেছি, নুন ভাব সম্মেলন। আমার কাছে হার্ড থপ মনে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে নুনটা। নুন খুব ভালো করে দেখে যাবো। যেমন নুন গল্পের নামকরণের সার্থকতা, মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার চিত্র নুন কবিতায় কিভাবে ফুটে উঠেছে, মাস্ট মাস্ট অবশ্যই সকলে দেখে যাবে। আমরা তো অল্পে খুশি, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, আমরা তো সামান্য লোক। এই তিনটে লাইন আরেকবার বলছি, আমরা তো অল্পে খুশি, এই লাইনটা দিয়ে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এই লাইনটা দিয়ে আমরা তো সামান্য লোক, এই লাইনটা দিয়ে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, লাইনটা তুলে দিল দিয়ে বলে সাধারণ ভাত কাপড় বলতে কি বোঝানো হয়েছে? কথাটির মাধ্যমে সমাজে টিকে থাকার প্রবল বৈষম্যের দিকটি ফুটিয়ে তোলো, সেই মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার চিত্র। ওই প্রথম যে দুটো প্রশ্ন বললাম ও দুটো মুখস্থ করে রাখলে, গল্প ছুটি গল্পের বিষয়বস্তুটা ভালো করে পড়ে রাখলে ছুটি গল্পের যে কোনো, নুন গল্পের বিষয়বস্তু মর্মার্থ করে রাখলে পারবে, বা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার চিত্র করে রাখলে অনেক প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, এই কটা প্রশ্ন অন্তত সকলে নুন কবিতা থেকে দেখে যাবে। এক্সট্রা হিসাবে দেখে যেও বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। গোলাপ চারা কিসের প্রতীক? বাহুলতার প্রতীক। ঠিক আছে, মানে যখন একটা গরিব মানুষ সে যদি নুন আনতে তার পান্তা ফুরোয়, সে যদি গোলাপ চারা কিনে আনে, তাহলে সেটা কি বাহুলতার প্রতীক বলবো না? কি বলবো? তাহলে এরকম ভাবে একটা প্রশ্ন দিতে পারে তোমাদের, বাব্বাটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। বাব্বাটা শব্দের অন্তহীন অর্থ লেখো, এমন কথা বলার বা এমন পরিস্থিতির কারণ কি ব্যাখ্যা করো, এই প্রশ্নটা দেখতে পারো। যারা ভাব সম্মিলন করছো তাদের জন্য আমি বলবো 4টে প্রশ্ন বলবো, গুরুত্বপূর্ণ 4টে প্রশ্ন। একটা করলে হয়ে যায়, একটা করলে সব প্রশ্ন লেখা যায়, কিন্তু 4টে বলবো। ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পত্রিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। কি কহবরে সখী আনন্দ ওর। 3 নম্বর প্রশ্ন, পাপ সুধা কর যত দুঃখ দিল, পিয়া সুখ দর্শনে তত সুখ ভেল। শীতের ওড়নি পিয়া গিরিশির বা, প্রশ্নটা মনে রাখবে, শীতের ওড়নি পিয়া গিরিশির বা, এই লাইনটার প্রশ্নটা অবশ্যই সবাই মনে রাখবে। আর একটা প্রশ্ন, চিরদিন মাধব মন্দিরে মোর। আর আমি সকলের জন্য একটা এক্সট্রা বলে দিচ্ছি, আচর ভরিয়া যদি মহানিধি পাই। তাহলে ভাব সম্মিলনের প্রথম যে প্রশ্নটা বলবো না, রাধা সম্পর্কিত যে প্রশ্নটা, প্রত্যেকে একটু ভালো করে দেখে যাবে। এবার আসি আগুন। খুব প্রচুর প্রশ্ন, আগুন থেকে প্রচুর প্রশ্ন, প্রচুর। তোমরা অবশ্যই চরিত্রটা দেখে যাও। আমি যে কটা প্রশ্ন বলছি সে কটা প্রশ্ন প্রত্যেকে যেটুকু সময় আছে যথেষ্ট, যদি পড়তে বসো অবশ্যই দেখে যাও। আগুন নাটকের নামকরণের সার্থকতা, হরেকৃষ্ণ মনোরমার সংলাপের যে ছবি ফুটে উঠেছে, 1395 বঙ্গাব্দের মন্বন্তরের প্রেক্ষাপট, মানে এই নাটকের প্রেক্ষাপটটা আলোচনা করো। গণনাট্যের বৈশিষ্ট্য উল্লেখ করে আগুন নাটকটি কি গণনাট্য হিসাবে কতখানি সার্থক? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি আমার পুরুষ মানুষ হে বা রে, কি আমার পুরুষ মানুষ রে, এই প্রশ্নটা। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, এই প্রশ্নটা স্টার মেরে রাখো অনেকগুলো। আগুন কোন পরিস্থিতিতে কি আগুন বলে চেঁচিয়ে উঠেছিল, এই আগুনের স্বরূপ বুঝিয়ে দাও, এই প্রশ্নটা। এখন বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস বাবা, লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে, এই প্রশ্নটা। আগুন নাটকের সমাজ বাস্তবতার ছবি, আগুন নাটকে বিভিন্ন নারী চরিত্রগুলো একাঙ্ক নাটক হিসাবে আগুন কতখানি সার্থক। অ্যানাদার ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, একাঙ্ক নাটক হিসাবে আগুন কতখানি সার্থক। আর শুয়ে থাকলি ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে না বা যাবে নে, এই প্রশ্নটা। এই আর কটা দিন বউ বুঝলি, এই আর কটা দিন বউ বুঝলি, এখন সকালবেলায় তো আবার পেটে আগুন লেগে গেছে, আরে সে কি বলবো মুশকিলের কথা, সেসব কেলেঙ্কারি কথা আর বলো না গিন্নি। আগুন নাটকের শেষ দৃশ্যটি একটি বিশেষ বার্তা বহন করে এনেছে, এই প্রশ্নটা সকলে ভালো করে একটু দেখে দেও। ছি এসব কি অত্যাচার। আগুন নাটক থেকে এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে। আবার একবার রিপিট করছি, সতীশ চরিত্র, হরেকৃষ্ণ চরিত্র অবশ্যই সকলে ভালো করে দেখে যেও। একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক, আগুন নাটকের নামকরণের সার্থকতা, প্রেক্ষাপট, এই 5টা প্রশ্ন অবশ্যই সবাই দেখো। বাকি লাইন তুলে তো অজস্র প্রশ্ন, ঠিক আছে। পঞ্চতন্ত্রে আমি দুখানাকে ইম্পর্টেন্ট বলেছি, বই কেনা আর আজব শহর। বই কেনা থেকে আমি 4-5টা ভালো প্রশ্ন বলে দিচ্ছি, অনেক আছে 4-5টা বলছি। যেমন মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব, আঁদ্রে জিদ কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিল, এই প্রশ্নটা ভালো করে করবে। 2 নম্বর, গল্পটা সকলেই জানে, গল্পটি কি, গল্পটি উল্লেখের কারণ, সেই একই রকম উত্তর। মনের চোখ ফোটানোর
আরো একটা প্রয়োজন আছে এই প্রশ্নটা। অতএব সপ্রমাণ হলো জ্ঞান অর্জন ধনার্জনের চেয়ে মহত্তর। এই প্রশ্নটা, এই চারটে প্রশ্ন এখান থেকে সবাই প্রত্যেকে একটু ভালো করে দেখে যাও, ঠিক আছে? প্রত্যেকে একটু ভালো করে দেখে যাও এই চারটে প্রশ্ন। আর আজব শহর কলকাতা থেকে আমি চারটে প্রশ্ন বলে দিচ্ছি। আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করেন? এই প্রশ্নটা। এমন সময় সপ্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর। এই প্রশ্নটা। তুলসীদাস বলেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি? এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। তুলসীদাস বলেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি, প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে নানাভাবে। আমি বারবার বলছি এই প্রশ্নটা দেখো। ফ্রেঞ্চ বুকশপ এ কি ধরনের বই পাওয়া যাবে বলে লেখক মনে করেছিলেন? এটা আজব শহর কলকাতা থেকে এই 3-4টে প্রশ্ন একটু প্রত্যেকে ভালো করে দেখে যাও। যারা 25শে বৈশাখ করছে একটা প্রশ্ন অন্তত কি দুটো প্রশ্ন অন্তত দেখতে পারো। যেমন 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তাফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন? এই প্রশ্নটা। রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না। এই দুটো প্রশ্ন ভাই একটু দেখো। আর আরেকটা প্রশ্ন, এই অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা, ঠিক আছে, বা মহাত্মা। এই যে বই কেনা আজব শহর কলকাতা বাদ দিয়ে যারা মনে করছে 25শে বৈশাখ করবে, তারা 25শে বৈশাখ থেকে এই 3টে প্রশ্ন করতে পারো। আসা যাক আড্ডা। যারা আড্ডাকে ভাবছো আমরা আড্ডাটা একটু করে যাব। আচ্ছা, আড্ডা যাওয়ার আগে আরেকটা 25শে বৈশাখ থেকে প্রশ্ন আমার চোখে পড়ছে, সেটা বলি। নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ, এটা একটু করো 25শে বৈশাখ। যারা 25শে বৈশাখ চুজ করেছো, আড্ডা যারা করছো, তারা আড্ডা থেকে বাড়ির আড্ডার মেল মেলে না। কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না। ক্যাফে দা নীল সম্বন্ধে আলোচনা করো, বা আমাদের আড্ডাটা বসতো ক্যাফের উত্তর পূর্ব কোণে। এই প্রশ্নটা অবশ্যই দেখে যাও আড্ডা থেকে, কারণ আমি আড্ডা ইম্পর্টেন্ট করিনি, তাই আড্ডা সম্পর্কে আমার সব বলার দরকার নেই। আমি যেটুকু ইম্পর্টেন্ট বলেছি সেখান থেকে অধিকাংশ প্রশ্ন বলেছি। এবার দেখো, আমরা আসছি মেন বড় সবচেয়ে দীর্ঘ টপিক, অথচ মান মাত্র 5 নাম্বার, ঠিক আছে? আমি বুঝে উঠতে পারি না এই মাত্র 5 নাম্বারের জন্য এত বড় সিলেবাসটা দেওয়ার কি দরকার আছে, ঠিক আছে? ছেলেপুলেরা যখন সবাই বাচ্চা ছেলেরা কি করবে, এখান থেকে একটা টপিক বেছে নেবে, নিয়ে করবে। সে যখন জানতেই পারবে না, সে তখন গ্র্যাজুয়েশনে যখন যাবে, সে তো বাংলা অনার্স নেবে বা বাংলাকে নেবে, সে বাংলা পেপার হিসাবে পাস পেপার হিসাবে নেবে। সে তখন যদি এটাকে একটু বেশি নাম্বার দিত ছেলেপুলেরা, তাহলে পুরো টপিক গুলোকে প্রত্যেকটাকে পড়তে পারতো, তাদের অনার্সের গভীরতাটা আর একটু বাড়তো, বা পাস পেপার গুলোর গভীরতা একটু বাড়তো। যাকে যেটা ভালো বুঝেছে উচ্চ মাধ্যমিক বোর্ড সেটা করেছে। বাংলা আমি এখান থেকে বেঁচেছি বাংলা সাময়িক পত্র, লৌকিক সাহিত্য। তবে দুটো বাজলেও আমি শুধু লৌকিক সাহিত্য থেকে বলে দেবো ভাই। ছড়া, ধাঁধা, প্রবাদ, 3টে প্রশ্ন বললাম। ছড়া, ধাঁধা, প্রবাদ, কেউ কার্পণ্য করো না। ছড়া, ধাঁধা, প্রবাদ 3টেরই প্রশ্নের ছড়ার বৈশিষ্ট্য, ধাঁধার বৈশিষ্ট্য, প্রবাদের বৈশিষ্ট্য, সংজ্ঞা, প্রকারভেদ, উদাহরণ, আর আমাদের সমাজ জীবনে এদের গুরুত্ব কতখানি। এই 3টে প্রশ্ন অবশ্যই দেখবে। লোক সংস্কৃতি বলতে কি বোঝো তার বৈশিষ্ট্য দেখে যেও সকলে, বা লোককথা কি তার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, দেখে যেও। আর প্রত্যেকে অবশ্যই প্রবাদ ও প্রবচন বলতে কি বোঝো, কয়েকটি প্রবাদের উদাহরণ দাও, দেখতে পারো। ব্রত কথা একটু দেখে যেতে পারো, না দেখলেও চলবে, ঠিক আছে? তবে অবশ্যই প্রবাদ, ধাঁধা, ছড়া এই 3টে প্রশ্ন প্রত্যেকে একটু ভালো করে দেখে যাবে। আর যেহেতু আমি এখানে লিখে দিয়েছি বাংলা সাময়িক পত্র, তাই আমি প্রত্যেককে বলবো সাময়িক পত্র থেকে সবুজপত্র, বঙ্গদর্শন, দিগদর্শন, ঠিক আছে, সংবাদ প্রভাকর, আর তোমার হচ্ছে ওই রিলেটেড, মানে যেমন ঠাকুর বাড়ি থেকে কোন পত্রিকাগুলো প্রকাশিত, বা রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাগুলোর সঙ্গে জড়িত ছিল, এই পত্রিকাগুলোর গুরুত্বগুলো একটু দেখেছে, ঠিক আছে? আর যাত্রা, আমাকে যদি বলে কেউ যাত্রা থেকে দুটো প্রশ্ন আমার খুব ভালো লাগে, তাই আমি দুটো প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি যাত্রা থেকে। যেমন যাত্রা থেকে আমার দুটো খুব ভালো প্রশ্ন লাগে। যাত্রা কি, যাত্রার বৈশিষ্ট্যগুলো, আর তোমার হচ্ছে শুরু থেকে 20 শতক পর্যন্ত যাত্রার যে ক্রমবিকাশ আলোচনা করো। আর প্রত্যেককে আমি বলবো এটা, এই কটা প্রশ্ন সকলে ভালো করে দেখলেও, যারা কেউ নাটক চুজ করে রেখেছো তারা মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু, গিরিশ, আর অবশ্যই ডিএল রয়, এই 4জন। আর রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটক পারলে দেখে নিও ভালো। তাহলে তাকে আর যাত্রাও দেখতে হবে না, তাকে সাময়িক পত্রও দেখতে হবে না, শুধু ছড়া, ধাঁধা, প্রবাদ আর নাটক যদি সে দেখে যায়, সে কমন পেয়ে যাবে একটা। আর যারা কাব্য কবিতা থেকে করছো, একটি প্রশ্ন ভালো বলে দিই তোমাদের,
ভোরের পাখি কাকে বলা হয়? বিহারীলাল চক্রবর্তীকে। কাব্যে বিহারীলাল চক্রবর্তীর গুরুত্ব এইটা একটুখানি ভালো করে সকলে দেখে যেও। বিহারীলাল চক্রবর্তীটা আরো তো শত সহস্র আছেন, কটা বলবো। ফডুলিয়াম কলেজ, বৌদ্ধ থেকে যারা দেখছো, ফডুলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায় অবশ্যই দেখে যেও। রাজা রামমোহন রায় অবশ্যই দেখে যেও, ঠিক আছে। যারা লোক সাহিত্য, লৌকিক সাহিত্য করলে হয়ে যাবে বাবু, কিন্তু তাও যারা মনে করছে একটু অন্য দেখে যাবে, একটু ভালো বেশি পড়াশোনা করতে চাও, তারা এগুলো দেখতে পারো, ঠিক আছে। প্রবন্ধ রচনা থেকে মাধ্যমিকে যে সকল রচনাগুলো তোমরা করেছিলে সেগুলো আরেকবার দেখে নাও। বাংলার উৎসব বিজ্ঞান বিষয়ক, বাংলার উৎসব বিজ্ঞান বিষয়ক, একটি ভ্রমণের অভিজ্ঞতা, একটি বর্ষণমুখর দিনের অভিজ্ঞতা, ঠিক আছে, সৌজন্য শিষ্টাচার, ঠিক আছে, বিশ্ব উষ্ণায়ন মানে পরিবেশ বিষয়ক, একটা পরিবেশ বিষয়ক, উৎসব বিষয়ক, বিজ্ঞান বিষয়ক, ঠিক আছে, একটা আর অভিজ্ঞতা বিষয়ক, ঠিক আছে, মানে কোথাও ভ্রমণের অভিজ্ঞতা, একটা বর্ষণমুখর দিনের অভিজ্ঞতা, আমার প্রথম কলেজ যাওয়ার অভিজ্ঞতা, এরকম স্টাইলের একটা করে রচনা তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো। আর প্রত্যেককে বলবো ঋতু 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 একটা ঋতুর ওপর একটা দেখো, বইমেলা সম্পর্কে একটা রচনা দেখে যেও, বইমেলা, ভ্রমণের মূল্য। তবে আমার মনে হয় বাংলার উৎসব, ভ্রমণের অভিজ্ঞতা, বাংলার উৎসব, ভ্রমণের অভিজ্ঞতা, পরিবেশ বিষয়ক আর ঋতু বিষয়ক, চারটেকে আগে দেখো, তারপরে যা খুশি দেখো, যা খুশি দেখো, কোনো অসুবিধে নেই। আর ছাত্র জীবনের উপর যেমন সমাজসেবা ছাত্র, ঠিক আছে, ওই স্টাইলের মানে ছাত্র জীবনে নানা রকম কর্তব্য, ঠিক আছে, ডিউটিস গুলো, ঠিক আছে, এইরকম ধরনের কোনো রচনা দেখে যেতে পারো প্রত্যেকে, ঠিক আছে। এইখানে মোটামুটি আমি আরেকবার রিপিট করে দিই, যারা ছুটি পাচ্ছ তাদের তেলেনা পোতা আবিষ্কার না বাজলে চলবে। নুন ভালো করে যাও, আগুনের চরিত্র, নামকরণ, একাঙ্ক নাটক হিসাবে, প্রেক্ষাপট, এগুলো ভালো করে দেখো। বই কেনা, আজব শহর কলকাতা থেকে আমি প্রশ্ন বলে দিয়েছি, আমি আরো অনেক এক্সট্রা প্রশ্ন বলে দিয়েছি তোমাদেরকে। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে লৌকিক সাহিত্যটাকে নাও, যারা একদম শর্ট করে সাজেশনটা পড়তে চাও লৌকিক সাহিত্য থেকে নাও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, যদি ভালো লাগে তো পরবর্তী সাজেশনটাকে ফলো করার চেষ্টা করো।